আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, আলটিমেটামের মুখে পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সরকারের সঙ্গে আলোচনা না করে গতকাল শনিবার ফুল কোর্ট সভা ডেকেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, এর মধ্যে দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে জুডিশিয়াল কু করতে চেয়েছিলেন, যা রুখে দিয়েছে ছাত্র জনতা। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সঙ্গে একই সম্পর্ক রাখতে আগ্রহী বাংলাদেশ। আর দেশের রাজনীতি চাটুকারদের রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের পরিচয় 24 ঘন্টার মধ্যে জানতে চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এরই মধ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিটিআরসির 2 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। বন্ধ থাকা মেট্রো রেল চালু হবে আগামী 17 আগস্ট। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আগামী 15 আগস্ট চলবে আন্তনগর ট্রেনও। এছাড়া আগামী 1 সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দফতরকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘিরে ভারতীয় কিছু গণমাধ্যমের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে বিজেপি সরকারের কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কাটছে কি শঙ্কা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ এবং রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আপনাদের 3 জনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, আপনাকে দিয়েই। জি, আমরা যেটা একেবারে শুরুতেই বলেছি যে গতকাল আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দাবি যে সাবেক প্রধান বিচারপতি তিনি আসলে একটা জুডিশিয়াল কু করতে চেয়েছিলেন, যেটা আপনারা ছাত্র জনতাকে নিয়ে রুখে দিয়েছেন। একটু যদি প্রেক্ষাপট এবং ব্যাকগ্রাউন্ডটা বলেন, বা আপনারা কিভাবে জানলেন এবং কিভাবে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা প্রতিরোধ করা গেলে একটু যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা ছাত্ররা আমরা যেটা হচ্ছে আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্রে, যেটির জন্য আসলে আমরা লড়াই করেছি, আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু আমরা আসলে এই ডিপ স্টেটের সাথে লড়াই করার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। এর ভিতরকার যে ষড়যন্ত্র, যে গভীর খেলাগুলো খেলা হয়, সেটির সঙ্গে আসলে আমাদের কোনো সংযোগ নেই। তবে আমরা কিছু সূত্রে গতকাল জানতে পারি যে আসলে বিচারপতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি অন্যান্য বিচারপতিদেরকে ডেকেছেন তার ফুল কোর্টকে। এর মাধ্যমে আমাদের সন্দেহ হয় যে তিনি এমন কিছু করতে যাচ্ছেন। এর কারণ হচ্ছে বৈশ্বিক গণমাধ্যমে আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন তোলা হচ্ছে, বিশেষ করে সাবেক আমাদের আওয়ামী লীগ সরকার যারা ছিল সাবেক, তাদের যে উইংটা আছে পশ্চিমা বিশ্বে এবং অন্যান্য জায়গাতে, তারা হচ্ছে এই সরকারের এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট, এটির লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছিলেন। এবং তারই মধ্য দিয়ে নানা রকম কু হওয়ার কথা মিলিটারি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি। কিন্তু কালকে যখন এমন একটি খবর আমাদের কানে আসে, তখন আমরা মোটামুটি শিওর হয়ে গিয়েছিলাম যে এটি একটি জুডিশিয়াল কুর হতে যাচ্ছে বা সেই পরিকল্পনার একটি অংশ। এবং একই সাথে যখন আমাদের একটি অংশ তখন হাইকোর্টের সামনে অবস্থান নেয় শান্তিপূর্ণভাবে, তারা প্রধান বিচারপতি এবং তার ফুল যে বিচারপতি প্যানেল আছে, বেঞ্চকে তাদের পদত্যাগের দাবিতে বসে, ঠিক তেমন সময় আমরা এই যে 1 লক্ষ পুলিশ যারা হচ্ছে যে কনস্টেবল জয় এবং তার অধীনে, এমন আরেকটি খবর শুনতে পারি। তখন আমাদের মধ্যে আরও বেশি অস্থিরতা কাজ করা শুরু করে, যে আমরা তখন ওই অবস্থাতে ধারণা করতে থাকি যে একটি নানামুখী ষড়যন্ত্রের মুখে আমরা পড়েছি এবং আমরা যে দেশকে স্বাধীন করেছি সম্প্রতি, শুধু আমরা না, পুরো দেশের জনতা মিলে, ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা, সেটি হুমকির মুখে পড়তে যাচ্ছে। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না এই ফ্যাসিবাদের তৈরি করা বিচারপতি প্যানেলটা পুরোপুরি এখান থেকে তারা পদত্যাগ না করে যাচ্ছে, নিশ্চিহ্ন না হচ্ছে, আমরা মাঠ ছাড়ছি না।
এবং আমরা 2 দফায় একজনকে পরিবর্তন করা হয়। আমরা আরও স্বচ্ছ একজনকে চেয়েছিলাম, যেটি ছিল আমাদের মধ্যকার অনেকে, আমরা যারা জানেন যে আমাদের এই তরুণ সমাজ নিয়মিত পত্রপত্রিকা পড়ে, জানার চেষ্টা করে কোথায় কি হচ্ছে, বিচার ব্যবস্থার মধ্যে কে ভালো কাজ করছেন, কে মানে প্রশ্নবিদ্ধ কাজের সাথে জড়িত। সেই আঙ্গিকেই আমরা আসলে নিজেদের মধ্যে আলোচনা করে একটি নাম প্রস্তাব করেছিলাম, যদিও সেটাই আমাদের দায়িত্বের মধ্যে ছিল না। কিন্তু আমরা মূলত যেটি চেয়েছিলাম সেটি হচ্ছে একজন নিষ্কলুষ একজন বিচারপতি, যিনি হচ্ছে ইনসাফ করবেন, যিনি নিরপেক্ষ একজন মানুষ, এবং আমরা অবশেষে সেটি পেয়েছি, আমরা খুশি। ধন্যবাদ তারিকুল। আপনার কাছে আমি আবারও আসবো। যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো পদক্ষেপ আমরা দেখতে পেলাম। বিশেষ করে আমরা যদি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ঘোষণা, উনি বলেছেন পুলিশদেরকে দ্রুত কাজে যোগ দেওয়ার, এবং বৃহস্পতিবারের মধ্যে পুলিশ যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। কালকে থেকে পুলিশ কর্মবিরতি শেষ করে তারা কাজে যোগ দিতে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে উনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং উনি এমনও বলেছেন যে তাদের পা যাতে ভেঙে দেওয়া হয়। তারপরে আমরা দেখছি যে তথ্য এবং যোগাযোগ যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে উপদেষ্টা, উনিও বলেছেন 24 ঘন্টার মধ্যে ইন্টারনেট যেই শাটডাউন হয়েছিল আন্দোলনের সময়, যেটি মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে, সেটিও। তো আমরা অনেকগুলো স্টেপ দেখতে পাচ্ছি। তো তার ফলে আমাদের মধ্যে এখনও যে বিরাজমান কিছু কিছু শঙ্কা আছে, সেগুলো কতখানি কাটতে শুরু করেছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আপনারা শুনছেন। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের যেই বর্তমান বাস্তবতা, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। আমাদের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং এটা খুবই স্বাভাবিক যে স্পিরিটটা আছে, সেই স্পিরিটটার কারণেই এটা সম্ভব হচ্ছে। কিন্তু এটি একটি স্থায়ী ব্যবস্থা নয়। শুধু তাই নয়, আমি শুধু একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা সেক্টর প্রায় ধ্বংস করে, তারা বাজার মনিটরিং করছে, তারা রাস্তাঘাট ক্লিনিং এর কাজ করছে, রাইট, ওরা সব করছে। কিন্তু এটা হচ্ছে ভিত্তিতে। এবং আমি যেটা মনে করি যে আমাদের যে যখন গভর্নমেন্ট কোনো সরকারই ছিল না, আমরা প্রায় একটা ভ্যাকুয়ামের মধ্যে ছিলাম, সেটা ছিল এবং সেটা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আমাদের দেশটাকে স্বাধীন দ্বিতীয়, মানে 24-এর মুক্তিযোদ্ধাদের যে কাজ, তাদের কাজ আসলে শেষ হয়নি, এটা বুঝলাম। কারণ সব জায়গায় আসলে তছনছ করে ফেলেছে তারা। আমাদের বাচ্চাগুলো এখন চেষ্টা করছে যে আমরা যে স্বাধীনতা দিয়েছি, একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা দিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এখন যে কুতর্কটা হচ্ছে, এটা কি সাংবিধানিক না, এটা তো আমরা জানি। তারপর পাল্টা কু, এটা একটা ঝামেলার মধ্যে আছে। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আসলে আমাদের এখন যেটা করা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেই কর্মের একটা তালিকা তৈরি করতে হবে এবং প্রাধান্য যেটা পাওয়া উচিত, অগ্রাধিকার প্রাধান্য যেটা পাওয়া উচিত, অগ্রাধিকার যেটা পাওয়া উচিত, সেটা করতে হবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে হবে, বিশেষ করে সাম্প্রদায়িক যেই দাঙ্গাগুলো হচ্ছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এবং আমরা দেখেছি তাদের মিডিয়াগুলোর আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ওই নামটা পর্যন্ত নেননি, যেই ধরনের নামে আসলে, জি হ্যাঁ, এবং মিরর নাওতে যেভাবে অপপ্রচারগুলো হচ্ছে টাইমস গ্রুপের, সেখানে যেই সংখ্যালঘুদের যে বক্তব্যটা দেওয়া হচ্ছে এবং যাদের চিহ্নিত করা হচ্ছে, ক্ষেত্র বিশেষে এগুলো পতিত সরকারের সময় বিভিন্ন সময়ে আসলে বাড়ি দখল করা বা প্রভাব তৈরি করার সেই ছবিও আছে। ফলে এখন যে বিচ্ছিন্নভাবে কিছু ঘটছে না তা না, আমরা তো এই দেশেরই মানুষ, কিছু বাস্তবতা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা আন্দোলনে আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে, তারাই কিন্তু রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের বাচ্চারা রাস্তাঘাটে যতটা সম্ভব সাহায্য করছে, এরকম একটি অবস্থায় ভারতের আমি বলছি যে তারা যেহেতু এই পুরো ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং তাদের নিজেদের স্বার্থ আছে, সিকিউরিটির ইস্যু আছে, আমি ভারতকে একটু দোষ দিই না। দোষ হচ্ছে হলো অগণতান্ত্রিক 3 বার ভোটাধিকার থেকে বঞ্চিত করা এই ফ্যাসিস্ট এবং চোর সরকার, এবং যিনি পালিয়ে গেছেন নিজের নেতাকর্মীদের রেখে। এটা আমি মানতেই পারি না। দেখুন, একটা তো ভুল না, ভুলের পর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার যদি ভুল না থাকে আমি এখানে থাকবো, আমি নেতাকর্মীদের কোথায় রেখে গেলাম? এর মধ্যে আরেকটি জিনিস, যেই ভয়াবহ জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে লক্ষ্য করলাম যে বিরোধী দলগুলো যারা আছে, তারা নিজেদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা দেখাবার চেষ্টা করছে। 16-17 বছরের এই যে ভয়াবহ গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন,
এই জিনিসগুলো একটা প্রেক্ষাপট তৈরি করে রেখেছে। আমাদের বাচ্চাগুলো একটা স্ফুলিঙ্গ ছিল, একটা রুমে যদি গ্যাস লিক হয়ে এমন একটি পরিস্থিতি হয়, একটি ম্যাচের জ্বলন্ত কাঠি এনাফ পুরোটাকে ধ্বংস করে দেওয়া, কিন্তু কোনোভাবেই ওই স্ফুলিঙ্গটা তৈরি করতে পারছিল না বিরোধী দলগুলো। সেই স্ফুলিঙ্গ হচ্ছে আমাদের এই পবিত্র রক্ত, আমাদের বাচ্চাদের। ফলে এই অবস্থায় আমি যে জিনিসটা বলতে চাই, কেউ আছে এটা বৈধ কিনা, সাংবিধানিক কিনা, কেউ আছে হচ্ছে যে আমাদের পদত্যাগ সঠিক হয়েছে কিনা, এই কাজগুলো করে দেশটা ধ্বংস করেছেন আপনারা। এবং এই বাচ্চারা যে পরিবর্তনটা করেছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি যেটা মনে করি আপনারা অগ্রাধিকার ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন, নাম্বার ওয়ান আমরা দ্রব্যমূল্যের যে বিষয়টা ওটা করুন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী এবং সমন্বয়করা কিন্তু 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন, এবং আমরা দেখতে চাই বা আমরা এই প্রত্যাশাটা রাখি যে নিশ্চয়ই 1 সপ্তাহের মধ্যে তাদের যে আলটিমেটাম সেটারও ফল আমরা, এটা হয়তো সম্ভব না, কিন্তু আপনার ইন্টেনশন অনেক অসম্ভবকে যে তারা সম্ভব, আমরা দেখুন দেখেছি যে অনেকগুলো বিষয়কে তারা আমরা মনে করতাম এতকাল অসম্ভব, কিন্তু তারা সেটা সম্ভব করে দেখিয়েছে। আমি একটা জিনিস বলি যে আমাদের প্রত্যাশাটা যদি বাস্তবতার সাথে মিল না থাকে, আমরা আবার হোঁচট খাবো না। ওই প্রশ্নটাও আছে যে আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাটা আমাদের অতীতের অভিজ্ঞতার আলোকে করছি কিনা। এখন নিউ একটা আমি সেই জন্য দেখুন এই যে আলটিমেটাম দেওয়ার একটা কালচার তৈরি হয়েছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা 3 দিন আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে, যে বাচ্চারা আমাদের সন্তানরা ওদেরকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। অথচ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা আইন করব, সংখ্যালঘুদের আইন করব, মন্ত্রণালয় করব, ফাউন্ডেশন করব, সবই করব। তো আমি প্রত্যেকটা পক্ষকে যেটা বলছি, যেটা বলে শেষ করে এই পর্যায়ে, আপনি যদি দেশটাকে একটু পরিবর্তন চান, এই ছোট বাচ্চাদের যাদের জামা কাপড় পরিয়ে দিতে হয় বাবা মা ঠিকভাবে পারে না, যারা অস্ত্রের সামনে 2 হাত উঁচু করে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে, এই পবিত্র রক্তগুলোর দিকে তাকিয়ে দয়া করে রাজনীতিটা বন্ধ করুন। দেশটা যদি টেকে, অনেক রাজনীতি করা যাবে, এটা অন্তর থেকে বলছি। এই সুযোগটা আপনারা নিন, তাদের রক্তের বিনিময়ে সুযোগটা নিন। এই যে পদত্যাগ হলো কিনা, এটা হলো কিনা, গোপালগঞ্জে মিছিল হবে, এটা মিছিলের টাইম না, এটা হচ্ছে নিঃশ্বাস পুনর্গঠন। লেট দেম ডু সামথিং। নিশ্চয়ই, ধন্যবাদ। আমি আবারও ফিরবো, যেতে চাই সিনিয়র সাংবাদিক হারুন রশিদ আপনার কাছে। আগামীকাল থেকে আমাদের প্রথম দিকে আমরা বেশ কয়েকদিন এই গণঅভ্যুত্থানের পরে কিছুটা সময় শিক্ষার্থীরা রাস্তায় থেকে অনেকখানি সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটি তো দিনকে দিন আসলে চালানোর বিষয় নিশ্চয়ই না। আইন শৃঙ্খলার জন্য দেশে পুলিশ লাগবে, এবং আমার ধারণা যে কার্যত বাংলাদেশে যে গত 1 সপ্তাহ ধরে পুলিশ নাই, এটা কিন্তু আমরা টেরও পাচ্ছি, কারণ রাতভর পড়াশোনা বাদ দিয়ে আমাকে ডাকাত পাহারা দিতে হচ্ছে। তো আগামীকাল থেকে আমরা দেখছি যে পুলিশ কাজে যোগ দেওয়ার একটা ঘোষণা দিয়েছে, তাদের পোশাকে পরিবর্তন আনার একটা সিদ্ধান্ত হয়েছে, লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে, পোশাক লোগো পরিবর্তন করে দীর্ঘদিন ধরে যে পুলিশকে আমরা চিনি, এই আন্দোলনের পর একটা নতুন পুলিশের দেখা আমরা পাবো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচককে। আপনি যে প্রশ্নটি করেছেন এটি গভীর এবং জটিল। গভীর এই কারণে যে পুলিশ সদস্যরা কালকে থেকে যোগদান করবেন। তো আপনি যখনই বলেন আমরা যে পুলিশকে দেখেছি, তো এটা হচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে ওখানেই, এই পুলিশকে যারা পরিচালনা করেছে তারা এই পুলিশকে যারা পরিচালনা করতেন তারা এর জন্য দায়ী। আপনি খেয়াল করবেন যে একজন কনস্টেবল, আমি ওখান থেকেই শুরু করি, এবং তার উপরস্থ অফিসার, তার উপরস্থ অফিসার, এদের কি করা হয়েছে, দীর্ঘদিনভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিকভাবে ব্যবহার করে কারা সুবিধা পেয়েছে, এই সুবিধা কিন্তু কনস্টেবল পায়নি। এই সুবিধা কিন্তু এটা ছোট, মানে যারা ছোট পদে কাজ করে তারা ওসিএসআই থেকে পেয়েছে, ওসিএসআই থেকে পেয়েছে। হামলার শিকার কিন্তু তারা হয়েছেন। আপনারা খেয়াল করবেন, যারা কমান্ডিং অফিসার তারা কিন্তু হামলার শিকার হননি, আর মোস্টলি তারা পলাতক। তো এখন এখানে যেটা হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে তার কারণে তাদের মনোবলে একটা চিড় ধরেছে, সেটিকের জন্য কালকে তারা যোগ দেবেন এবং আশা করি সবাই যোগ দেবেন। কিন্তু তাদের মনোবলকে গিয়ার আপ করতে হবে, তাদেরকে শুধুমাত্র কিন্তু প্রশাসনিক বিষয় নয়। আমি মনে করি যারা আন্দোলন করেছেন সেই ছাত্রদের থানায় থানায় যাওয়া উচিত, যদি ভাগ করে করে তাদের পাশে দাঁড়াবা, কেননা তারা তো আমাদের ভাই। এটা তো খুব নিশ্চয়ই রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে উৎসাহিত দিতে, অর্থাৎ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। তারা কিন্তু অনেকটা ট্রমাটাইজড, এটা খেয়াল করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশের নেতৃত্বের জায়গাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, কেননা আপনি এখন নেতৃত্বের জায়গা বের করবেন,
পুলিশের তো নেতৃত্ব জায়গাগুলো যেটা সবই ছিল পলিটিক্যাল, আপনি খেয়াল করবেন, কারণ এগুলো পলিটিক্যালি নিয়োগ হয়ে আসছে। একটু যদি আমি আরেকটু ভেঙে বলেন, আপনি দীর্ঘদিন পুলিশ এবং অপরাধের সাথে কাজ করেন, পুলিশের মধ্যে আপনি তো পরিষ্কার করলেন যে কনস্টেবল পর্যায়ে আসলে এই ঘটনাগুলো ঘটেনি, কোন লেভেল থেকে ঘটেছে, তাহলে শিক্ষার্থীরাও বুঝতে পারবে যে সংস্কারের জায়গাটা স্পেসিফিক করে বললে আমি তাহলে এটা বলতে পারেন, এটা পরিষ্কার করে বলার সুযোগ আছে। জেলার যে এসপি, এই নিয়োগটা তো পলিটিক্যাল মানে নিয়োগ, এবং এটা এসপি পদে আমি আপনাকে বলি পুলিশের নিয়োগের একটা গত সরকারের আমলে যা এসপি নিয়োগ হয়েছে সবই রাজনৈতিক নিয়োগ হয়েছে বলে আমি আপনাকে শেষ করি। সেটা হচ্ছে যে আপনি পুলিশের বেসিক পয়েন্ট কোথায়, থানা হচ্ছে পুলিশের একদম মেইন পয়েন্ট, কারণ এখানেই মামলা হয়, আর কোথাও কিন্তু মামলা হয়, খেয়াল করবেন। সুতরাং এখানে দায়িত্ব করেন ওসি, ডিস্ট্রিক্টের প্রধান হচ্ছেন এসপি, খেয়াল করেন। তারপরে আপনি আসেন রেঞ্জ ডিআইজি, আপনি এই জায়গাগুলো বোঝেন। তারপরে আপনি পুলিশ হেডকোয়ার্টার, আইজিপিরা। তাহলে যদি এইভাবে ধরেন এসপিগুলো সবই পলিটিক্যাল নিয়োগ হয়, একদমই। এখানে পলিটিক্যালি আপনি বোডাউন না করলে আপনি নিয়োগ পাবেন না। এখন কেউ বোডাউন করে না, এরকম সংখ্যা কম, নাম্বার ওয়ান। ওসি নিয়োগ হবে এভাবেই, নিশ্চয়ই। এবং ওসিত্ব টিকিয়ে রাখার জন্য, এসপিগিরি টিকিয়ে রাখার জন্য আবার পলিটিক্যাল দাসত্ব করতে হবে। আচ্ছা, আমি আর বেশি না আগে যেটা আমি চাই, তাহলে মানে নতুন পুলিশে দেখা পেতে হলে এগুলো সবগুলো ভেঙে আসতে হবে। তাহলে 15 ইয়ার্স তো, 15 থেকে 16 ধরেন, তাহলে ওই জায়গাগুলোতে আপনি ধরেন আজকে আপনি কাকে এনে বসাবেন, এখন আমি কি বলবো সবাইকে বাদ দিয়ে দিলে লোক পাওয়া যাবে না, মোটিভেশন দরকার। মানে তাদেরকে আমি বলি, আপনি কিন্তু এর আগেও দেখেছেন যে যখন একটা সরকার পরিবর্তন হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে ওই লোকগুলি কিন্তু নিরপেক্ষ আচরণ করে। মানে প্রবলেমটা ছিল সরকারে, আপনি খেয়াল করবেন, কিন্তু প্রবলেমটা ছিল সরকার, কারণ ওই ওসি জানে, ওই এসপি জানে এবার নিরপেক্ষ আচরণ না করলে আমার চাকরি থাকবে না, আর এর আগে জানতো এবার দলীয় পারপাস সার্ভ না করলে আমার চাকরি থাকবে না। মানে মানুষ কিন্তু বাধ্য হয়, খেয়াল করবেন। তবে এর ভিতরে অতি উৎসাহী কিছু লোক আছে যারা ধরেন অনেক টাকা পয়সা কামায়, অনেক সম্পদ অর্জন করে, এরকম যে কর্মকর্তা তাই নেই। মানে একটা হচ্ছে যে বাধ্য হয়ে দাসত্ব করা, আর একটা হচ্ছে দাসত্ব করে অর্জন করা, সেরকম লোক আছে, সেগুলো আইডেন্টিফাই করেন, সেগুলো মাইনাস করে দেন। কিন্তু আমি যেটা বলছি, আমার যেটা প্রত্যাশা, এই ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টা, তারা, আমি আর পরের পর্যায়ে ডিটেলস বলবো যদি জায়গা পাই, তাদের মূল কাজ কিন্তু রাষ্ট্র সংস্কার। আমি বারবারই বলি, এটি একটি সরকারের হাতে আরেকটা সরকারের ক্ষমতা দেয়া তাদের কাজ না। যদি হয় তাহলে এই বিপ্লবের আমরা সুফল পাবো না। ধন্যবাদ। করতে হবে রাষ্ট্র সংস্কার। আমি পরের পার্টি এটা নিয়ে রাষ্ট্র সংস্কার। আমি আবারও তারিকুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আমি একটু যেটি আসতে চাই, আজকে যে দাবিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুলেছে, 7 দিনের আসলে আলটিমেটাম তারা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সমস্ত দফতরকে 7 দিনের মধ্যে দ্রব্যমূল্যর যেই জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা। প্রথম কথা হচ্ছে এই টাইম ফ্রেমটা কতখানি প্র্যাকটিক্যাল, এটা যদি একটু বলেন। আর যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে কোন মোডালিটিতে আসলে এটা করা সম্ভব, সেটা আপনারা কি ভেবেছেন, এটা একটু বলেন। জি, টাইম ফ্রেমটি বললে 7 দিন, আমরা 7 দিন না আরো কম দিতাম যদি আমাদের একটা স্টেবল সরকার থাকতো। নিশ্চয়ই। কিন্তু যেহেতু ইন্টারিম গভর্নমেন্টে আমাদের পর্যাপ্ত ল অ্যান্ড অর্ডার আমাদের নাই, এই অবস্থাতে আসলে আমরা তখন আলোচনা করে দেখেছি যে 7 দিন একটি সময় হতে পারে, যে সময়টা আসলে সদিচ্ছা থাকলে আমরা দেখেছি বিভিন্ন সময় খুব মানে তড়িঘড়ি করে অনেক রাষ্ট্রীয় উদ্যোগ কিন্তু এত কম সময়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, যেটি আসলে কল্পনার বাইরে ছিল। তো আমরা মনে করি আসলে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, এবং তাদের সদিচ্ছার উপর আপাতত আমরা বিশ্বাস রাখতে চাই। যদি না তারা সেটি ভঙ্গ করেন, হয়তো 7 দিনের জায়গায় 10 দিন লাগতে পারে, 12 দিন লাগতে পারে, কিন্তু আমরা তো আমাদের কাজ হচ্ছে একটু প্রেসার ক্রিয়েট করা। যদি আপনি তো সরাসরি এই আন্দোলনের সামনের সারির একজন, একটু যদি বলেন যে আপনারা কি বাজার মনিটরিং করে তো আপনাদের সদস্যরা করছে, কোন জায়গাগুলোর কারণে বা কোন কারণে বাজারের দামটা আসলে একেবারে সীমাহীন ছিল সেটা কি বের করতে পেরেছে? জি, এটি তো চাঁদাবাজি এবং সিন্ডিকেট। আমরা দেখেছি যে যেদিন সরকারের পতন হলো 6 তারিখে অনেক তরি তরকারির দাম অর্ধেকে নেমে এসেছে। আমি আমার বাড়িতে খোঁজ নিয়েছি, আমার এলাকায়, সেখানে যে পটলের দাম ফরসে যেটি ছিল 80 টাকা কেজি, সেটি হয়ে গেছে 40 টাকা কেজি। আমার বাবার কাছ থেকে আমি শুনলাম। তো এটি কিভাবে সম্ভব হলো? একটি অরাজক পরিস্থিতিতে যখন কোনো সরকার এক্সিস্ট করছে না, সেই অবস্থায় দ্রব্যমূল্যের দাম কমে কিভাবে? তার মানে এটি দেখা যাচ্ছে যে সিন্ডিকেট যারা ছিল সম্পূর্ণ সরকারের দ্বারা ব্যাকড, তাদের কারণে এই দ্রব্যমূল্য অতীতে অনেকবার এই সিন্ডিকেটের কারণে আমরা দেখি যে অতীতের সরকার বাধ্য হয়ে স্বীকার করেছে এবং তাদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে, এবং তারা তাদের দ্বারা ব্যাক ছিল। কিন্তু
তারা যখন পালাইছে, যে মুহূর্তে তাদের শূন্যস্থান তৈরি হয়েছে, তখন কিন্তু আমরা দেখছি যে একবারে দ্রব্যমূল্যের দাম কমে এসেছে। সুতরাং যদি আমরা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি শক্ত হাতে, তো এটি খুব দ্রুত সময়ের মধ্যেই রিকভারি করা সম্ভব বলে আমরা মনে করেছি। এই জন্য আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছি। ধন্যবাদ। এগুলো একটু আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে। দ্রব্যমূল্য যেটি যে গত সরকার যাদের পদত্যাগ করে যিনি চলে গেছেন, ওই সরকারের সময়ে সিন্ডিকেটের কথা যেটা তারিখ বলছিল যে পারা যায়নি, সিন্ডিকেট এমন একটা জিনিস যেটা আমরা পারিনি। আপনি কতখানি আশাবাদী 7 দিনের ভেতরে? এটা 7 দিনের ভিতর কতটা অগ্রগতি? 7 দিন না, 7 দিন 10 দিন না 15 দিন সদিচ্ছা উনি যেটা বলেছেন। আমি বলছি যে এটা হচ্ছে একটা ফিগারেটিভ একটা অ্যাপ্রোচ। শিক্ষার্থীরা যেটা চাচ্ছে যে আপনারা ইউ বি সিরিয়াস, এটা হচ্ছে কথা। এখন দেখুন, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যখন একটা ট্রাক, সবজি ট্রাক আসে, তাহলে মাঝখানে কে 5,500-6,000 টাকা তাকে চাঁদা দিতে হয়, এবং কাদের দিতে হয়? গার্মেন্টসের যে ভাইরা ঈদে বাবা মার সাথে দেখা করতে যায়, ওরা নিশ্চয়ই ট্রাক থেকে চাঁদাবাজি করে না, পুলিশ করে হচ্ছে আমাদের দলীয় ক্যাডাররা করে। আচ্ছা, এই দুইটা গ্রুপ এখন আর যাই হোক সার্ভিস দিতে না পারুক, এই চাঁদাবাজির সুযোগ পাচ্ছে না। দেখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের, ধরেন রাস্তার চাঁদা, যেমন ধরেন তেল, চিনি, যেগুলো আমদানি নির্ভর, সেই ক্ষেত্রে যেগুলো ধরেন আমরা যেগুলোকে বলছি 4-5টা কোম্পানির হাতে পুরো বাজারের যে নিয়ন্ত্রণটা, সেইটা কিভাবে? এটা সম্ভব কেন জানেন? অনেকে একটু সন্দেহ করে তিউনিসিয়া, মিশর, আরব বসন্ত বাংলা বসন্ত হয়েছে, আমি বিশ্বাস করি। এবং এই যদি আমাকে অনুমতি দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনার এই বিশ্লেষণটা আমরা শুনবো, তবে একটা বিরতি আমাদের নিতে হচ্ছে। দর্শক সময় হলো বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি পরে আবার স্বাগত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয়ে কাটছে কি শঙ্কা। আমরা ফিরছি আলোচনায়। যেমনটা বিরতির আগে অধ্যাপক ডক্টর কামরুল হাসান আপনার কাছে জানতে চেয়েছিলাম যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা বাজার সিন্ডিকেট নিয়ে তাদের একটা কঠোর অবস্থান আছে এবং তারা একটা আলটিমেটামও দিয়েছে, যেটি আপনি বলছিলেন যে চাঁদাবাজি, সেটি তো হচ্ছে, কিন্তু আমি বলছিলাম যে বড় যেই সব কর্পোরেশন বা কর্পোরেট হাউস আছে সেগুলোর বিরুদ্ধে কতখানি কি করা যাবে? ওই যেটা আমি বলেছিলাম যে আরব বসন্ত আর বাংলা বসন্ত যদি মাথায় রাখেন, আমি এটাকে বাংলা বসন্তই বলতে চাই এবং অনেকেই বলছে, সেক্ষেত্রে এক ধরনের আতঙ্ক তো তৈরি হয়েছে যারা এইসব সিন্ডিকেট বা ইত্যাদি ইত্যাদি করে। এখানে দুটো বিষয় হবে, স্বভাব আসলে পরিবর্তন হয় না, কিন্তু প্রত্যেকে তার নিজস্ব স্বার্থটাকে সামনে রেখে কাজটা করে। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সন্তানরা তারা যেই নজরদারি রাখছে, এটার উপর নির্ভর করবে যে স্বভাব পরিবর্তন হবে না, কিন্তু স্বার্থটা তাদের যেন মিনিমাম রক্ষা হয়, সেদিকেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমার প্রত্যাশা হচ্ছে এটা যে যদি 1 মাস সময় একেবারে, যেহেতু উৎপাদনের একটা ব্যাপার আছে, আমদানির একটা ইস্যু আছে, কারণ ব্যবসায়ীদেরও অনেকের মধ্যে একটা আতঙ্ক আছে তাদের, কারণ ব্যবসায়ীদেরকেও সেই কনফিডেন্স দিতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, বাজারটা কিন্তু বন্দুকের নল দিয়ে চলে না। বন্দুকের নল দিয়ে পতিত সরকার এই রাজাকার, বিএনপি, জামাত শিবির সব ধ্বংস করতে পেরেছে, কিন্তু অর্থনীতি রক্ষা করতে পারেনি, ধ্বংস করে গিয়েছে। ফলে এই সরকারের জন্য একই কথা প্রযোজ্য। এই যে সাংঘাতিক ধমকায় এটা সেটা করে হবে না, অর্থাৎ যোগান চাহিদার একটা ব্যাপার থাকে, ডিমান্ড সাপ্লাই দিয়ে চলে, ইনভিজিবল হ্যান্ড বলে এটাকে। ফলে আপনি যদি সাপ্লাই না বাড়ান, তাহলে আপনার দ্রব্যমূল্য তো কমবে না। একটা লোক তো যেই টাকায় ক্রয় করবে এর চেয়ে কম টাকায় বিক্রি করলে তো হবে না, তাই তো? তাহলে কি করতে হবে? যেইটুকু উৎপাদন বাড়ানো, আমদানির বিষয়টাকে সহজ করা, মূল্যস্ফীতি কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। এইখানে যে কথাটা বলতে চাই, যেটা স্বস্তির একটু জায়গা হতে পারে, সেটা হচ্ছে এটা মোটামুটি একটু সময় লাগবে। এটা দীর্ঘমেয়াদী না হলেও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাৎক্ষণিকভাবে যে জিনিসটা, এই যে লুটপাট, চাঁদাবাজি বিভিন্ন বাজারে, প্রথম কাজ হবে যেটা, যতগুলো পয়েন্টে এই বাহাদুর সরকার, পালিয়ে যাওয়া সরকার যেখানে যেখানে চাঁদাবাজি করত, এই কয়টা জায়গায়, কারণ বাজার, আমরা যেখানে এই শোটা করছি, কারণ বাজারে 1.5 কোটি টাকার আমরা একটা প্রতিবেদন দিয়েছি, প্রতিদিন 1.5 কোটি টাকা আগের যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সে চাঁদা তুলত। তাহলে আপনি বলুন, এই 1.5 কোটি টাকা যদি চাঁদা না তোলে, মাসে 45 কোটি টাকা, এরকম একটি বাজার থেকে মাসে
আপনি শুধু একটি বাজার ধরুন এবং পথে রাস্তাঘাটের ওগুলো ধরুন, মানে ক্ষমতাসীন দলের, শাসক দলের যারা গুন্ডা পান্ডা থাকে, চাঁদাবাজ থাকে এবং পুলিশ ভাইরা যেই অপকর্মগুলো করেছে, এগুলো বাদ দিয়ে আপনি দেখবেন যে আপনার সাপ্লাই যদি নাও বাড়ে, আপনার এই যে অতিরিক্ত এই অত্যাচারের কারণে যে মূল্যটা বাড়ে সেটা কমবে। আর আরেকটা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য যদি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যেটি আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে একটি জিনিস আমরা যদি বুঝে থাকি, উনি কিন্তু স্পষ্ট একটা সতর্ক বার্তা দিয়েছেন যে একদল চলে গেছে, আরেক দল সেই জায়গায় চাঁদাবাজি করবে, সেটার সুযোগ কিন্তু এই কয়েকদিন পাবে, কিন্তু আমরা দেব না। তা আপনার উনি এই কথার মধ্যে মানে এরকম কি আশঙ্কা আছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ চলে গেল কিন্তু বিএনপি বা অন্যান্য দলগুলো এখন সেই জায়গাটা নিবে, সেরকম আশঙ্কা থেকে আমি যদি কারো এটা ইচ্ছা থাকে তাহলে এই ইচ্ছাটা বাদ দিতে হবে। এই কারণে ওই যে এর আগে তো বাংলা বসন্ত হয়নি, 91 আর 69 আর 24 এক জিনিস নয়। এবং এই জন্য আমি বলছি যে কথাটা লাস্টে ওখানে যুক্ত করতে চেয়েছিলাম, ধরুন আপনি কারো আয় বাড়াতে পারলেন না, কিন্তু দ্রব্যমূল্য যদি আপনি সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, তাহলে আয় বৃদ্ধি না করেই তার জীবনটাকে আপনি আরো স্বস্তি ফিরিয়ে আনতে পারেন। ফলে এইটা সবাই বুঝবে। দেখুন এই আন্দোলনে জনগণ এত পেরেশানির মধ্যেও একেবারে সবাই কিন্তু রাস্তায় নেমে এসছে, কারণ তাদের একটা প্রত্যাশা আছে। সেই জন্য আমি মনে করি আমরা যদি সবাই এই রাজনীতি করবার আগে অর্থনীতির যে এই ভয়াবহ জায়গাটা, যদি এই জায়গাটায় আমাদের একটু কিছুদিন এটা আমাদের ফোকাস করতে হবে, এবং এই সময়টা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে একটা গ্রহণযোগ্য সরকার যেটা নির্বাচনের মাধ্যমে আসবে। যদি আমাদের এই নতুন প্রজন্মের এই বাংলা বসন্তের সুবিধা আমরা নিতে চাই রাজনৈতিক দল, তাহলে এগুলো বন্ধ করতে হবে, এবং তাহলেই কেবল জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা যে প্রতিজ্ঞাটা করছে তারাই ক্ষমতায় আসবে যারা পপুলার। আর পপুলারিটি নির্ভর করবে হচ্ছে এগুলো থেকে যত দূরে থাকবে তত জনসম্পৃক্ততা তৈরি হবে। আমি যেতে চাই সিনিয়র সাংবাদিক হারুন রশিদ আপনার কাছে। প্রথম রাউন্ডে আপনি আইন শৃঙ্খলা নিয়ে বলেছেন, এই রাউন্ডে আমি একটু অর্থনীতির জায়গাটা, কারণ এটিও একটি মানুষের জন্য, মানে আমি মনে করি, আমি আপনি সিনসিয়ারলি বলি যে আমরা যেগুলো ওদের কাছে চাইছি, আপনার এখন বলছি, আমি কিন্তু মানে চাইছি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। তারা হচ্ছে সরকার একটি গঠিত হয়েছে, আমি মনে করি ওরা ভ্যানগার্ড, এবং ওরা মাঠে থাকবে কি সারাক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ করবে তা না, ওরা মাঠে সজাগ থাকবে। এই সজাগ থাকার দাবিটা আমার। আপনি যে বললেন তাদেরকে আরো সম্পৃক্ত করার জন্য কিন্তু সরকারি উপদেষ্টা, সেই সম্পৃক্ততার চেয়ে ওদের পলিটিক্যাল, আমি বলি, আপনি বলেন যে নন পলিটিক্যাল, আমি বলি ওরা পলিটিক্যালি আরো কনসাস হতে হবে, ওদের পলিটিক্যালি আরো কনসাস হতে হবে। এই যে কারণ বাজারে চাঁদাবাজি, তারা এটা মানে তারা যদি জেগে থাকে এটা সম্ভব হয় না, কিন্তু চাঁদাবাজরা কিন্তু জায়গা খালি রাখবে না। এরপর আমি আসি, আমরা খুব শ্যালো জায়গায় আলাপ করছি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলা আমি আশা করি শীঘ্রই কন্ট্রোলে চলে আসবে। আমি যেটা চাই, বারবারই বলছি, রাষ্ট্র সংস্কার চাই। আপনি যদি এই রাষ্ট্র সংস্কার চাই, রাজনৈতিক দল সংস্কার চাই, আপনি এই রাষ্ট্র সংস্কার করার পর ওই রাজনৈতিক দল যদি ওই ক্যারেক্টারের ক্ষমতায় আসে, আবার সেফ জায়গায় আসবে, কেন চরিত্র তো পরিবর্তন হবে না। সুতরাং রাষ্ট্র সংস্কার করার জন্য এই ওদের মানে আমি মনে করি কয়েকদিন পরে তারা একটা করবে পরিকল্পনা। আমরা যদি গতকাল প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই পুরো বডি পচে গেছে, মানে এটাকে সংস্কারের জায়গাও আছে কিনা? অবশ্যই আছে, মানুষ পচে নাই, বডি পচতে পারে। মানে বডি বলতে সিস্টেমটা পচে গেছে। আপনি একটু আগেই শুরুতে তার নলেজের জায়গাটায় আমি কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করি। ডিপ স্টেট জিনিসটা আমার এই জেনারেশন বোঝে, আমি কিন্তু প্রাউডের জন্য। ডিপ স্টেট বিষয়টা আপনাকে বুঝতে হবে। একটা স্টেটের যদি 70% ডিপ স্টেট হয়, ওই স্টেট আর মানুষের স্টেট, সাধারণ মানুষের স্টেট থাকে না। আমাদের আগের যে স্টেটগুলো ছিল, আগের যে স্টেট, এগুলো ডিপ স্টেট। ডিপ স্টেট কি? যেটা আমলারা চালায়, যেটা ব্যবসায়ীরা চালায়, যেটা চাঁদাবাজরা চালায়, যেটা সিন্ডিকেট চালায়। এই ডিপ স্টেট থেকে বেরিয়ে আসার জন্য আপনি যেটা বলছেন, সাধারণ মানুষ তো চাঁদাবাজ না, সাধারণ মানুষ তো ডিপ স্টেটের অংশীদার না। সুতরাং সাধারণ মানুষ আছে। আপনার এই যে কাঠামো, এই কাঠামো যদি পচে গেছে, আমি মনে করি না তার মানসিকতা পচে গেছে, ওগুলোকে পিউরিফাই করতে হবে। যেখানে পিউরিফাই করা সম্ভব করবেন, বাকিটা বাদ দিয়ে দেবেন। ইয়াং জেনারেশন আছে, রাষ্ট্র সংস্কার আমাদের রাষ্ট্র সংস্কার জায়গাটা একটু পরিষ্কার করে বলেন। আমি সেটা বলি, আমাদের কোথায় সংস্কার দরকার? আমাদের বিচার বিভাগের সংস্কার দরকার, আমাদের প্রশাসনিক সংস্কার দরকার, আমাদের সংসদের সংস্কার দরকার, আমলাতান্ত্রিক যে নির্বাচন কমিশনের সরকার দরকার। যে অনেক সময় খুলি কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, আমি বলি এটা কিন্তু অন্তর্বর্তী সরকার। কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য আসতো, একদলকে দিয়ে যেত, তারা তাদের মতো কাজ করতো, আবার 3 মাসের জন্য, আর একদল তো আসতেই দিল না। আপনি যদি
এই সংস্কারে যদি নির্বাচন কমিশনকে যদি সত্যিকার অর্থে সংস্কার করা যেত কখনো, আমি দুর্নীতি দমন কমিশনকে আমরা কি জানি দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত, এই জায়গাগুলোকে সংস্কার করতে হবে এবং এইখানে যেন রাজনৈতিক প্রভাব না থাকে। পুলিশে যদি রাজনৈতিক প্রভাব না থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আমি আরেকটা কথা শেষ করি, এই সরকার কিন্তু অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার আছে, তারা একটি সাংবিধানিক প্রক্রিয়ায় যেতে চাইছে, যাক। কিন্তু আমি মনে করি এই অভ্যুত্থান সরকারের জন্য সংবিধানকে তোয়াক্কা করার খুব বেশি দরকার নেই, এটা আমার ফিলিং। কেননা তারা হচ্ছে পিপলস ম্যান্ডেট নিয়ে আসছে। আমি আরো বলি, যে সরকার গঠিত হয়েছে এটা আমার ডিফারেন্ট ওপিনিয়ন, নিশ্চয়ই সবাই মানবেন। এই বিপ্লবী সরকার গঠিত হওয়া উচিত ছিল, ওরা ভালো করেছে, এবং এই বিপ্লবী সরকারের অধীনে উপদেষ্টা পরিষদ থাকা উচিত ছিল। এবং তাদেরকে বলি, যেহেতু ওই জায়গাটা হয়নি, এখন তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেসিক্যালি আমি এইটাকে বিপ্লবী সরকার মনে করি। ওরা সারা দেশে এই যে আপনার অভ্যুত্থানটা হলো, এর সুফলের জন্য ওরা ভ্যানগার্ডের মতো কাজ করবে। এই সংস্কারগুলো হতে হবে এবং রাজনৈতিক দলের সংস্কার হতে হবে। কারণ আপনি সব সংস্কার করলেন, রাজনৈতিক দলগুলো যেই রাজনৈতিক দল যারা এখন মাঠে আছে তাদের আচরণে কি বোঝা যাচ্ছে কিছু তারা বুঝতে পেরেছে? আমি এখনো তাদের সংস্কার হবে কিনা, এমনি তাদের আচরণে কি অ্যাটলিস্ট সিম্পটমগুলো দেখে মনে হচ্ছে কিছুটা বোধোদয় হয়েছে যে তাদের আমি মন্তব্য করবো না, ওয়েট এন্ড সি মিস্টার। আমি মনে করি এই প্রক্রিয়া। আর হচ্ছে আরেকটা কথা বলি, এই রাষ্ট্র সংস্কারের জন্য, আমি রাষ্ট্র বলতে বোঝাচ্ছি আপনাকে আরো, এবং আমি চাই শিগগিরই একটা রোডম্যাপ ঘোষণা করা হবে। মানে আমি বলছি যে ওই সময় করতে হবে তা না, এবং আমরা এই সময় আরেকটা জিনিস একটু বারবার এই প্রশ্নটা গণমাধ্যম কর্মীরা করছেন উপদেষ্টাদেরকে, যে কতদিন এই না, এটা আমি নেগেটিভ প্রশ্ন মনে করি না। আমি জাস্ট বলছি যে এই কতদিনের মধ্যে কি আসলে তারা কি রোডম্যাপটাই জানতে চাইছেন? না, কত মানে অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। আমি প্রশ্ন যখন করি, আমি তাদের মুখ থেকে শুনতে চাই যে আমরা তো রাষ্ট্র সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা যেন ভুলে না যান। আমি বলবো, আপনি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই। মানে একটা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই। নিশ্চয়ই। আপনি তার কাজ শেষ হবে, তারপর 3 মাসের মধ্যে, আমি আরো বলবো 3 মাসের মধ্যে সোকল্ড পার্টিগুলো যদি থাকে তাদেরও সংস্কারের আওতায় আনতে হবে। এবং আমি মনে করি পলিটিক্যাল চেঞ্জ। আর একটা কথা বলে শেষ করি, আমাদের তো ইউরোপের দেশ না, সুতরাং আমাদের আরো দূরে যেতে হলে মানুষের ভিতরে চেঞ্জ আসতে হবে। যখন আমরা দেখবো হ্যাঁ দে আর ডুইং গুড, মানুষের ভিতরে চেঞ্জ আসবে। যখন সে বুঝবে যে না, চাঁদাবাজি করা যাবে না, সে লিগাল আয়ের চিন্তা করবে। যখন সে বুঝবে না, রাজনীতি করে তো ব্যবসা হবে না, তাহলে যে মানুষের সেবা করতে চায় সেই রাজনীতি করবে। এই জায়গায় আরেকটা কথা বলি ভাই, আপনি আরেকটা ভুল বার্তা যায় না জানো, বিভিন্ন শিল্প গ্রুপের যারা প্রবলেম ক্রিয়েট করছে, কিন্তু শিল্প গ্রুপকে বাঁচিয়ে রাখতে হবে। নিশ্চয়ই প্রতিষ্ঠান তো আর অপসারিত হবে না। নিশ্চয়ই শিল্প গ্রুপের সাথে অনেক মানুষের রুজি রুটি, এটা দিয়ে যেন আবার কেউ কোনোভাবে উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি। নিশ্চয়ই এটি নিশ্চয়ই যারা এখানে দায়িত্বে আছেন বা যারা এগুলো মাঠে আছেন তারা এগুলো নিশ্চয়ই শুনছেন এবং খেয়াল রাখবেন। তারেকুল ইসলাম, আপনার কাছে আবারও যেতে চাই যে আমাদের একজন আলোচক হারুন রশিদ, উনি বারবার বলার চেষ্টা করলেন যে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ার মধ্যে এই সরকারের একটা, আমি বলি এর জন্য 5, 6, 7 যা লাগে তাই আমি রাজি। এবং আমি কোন জায়গাগুলো আসলে এই মুহূর্তে তারা ফোকাস করছে বা রোডম্যাপের ব্যাপারে কিছু জানেন কিনা, কবে নাগাদ এই ধরনের রোডম্যাপ আসতে পারে বা কি রোডম্যাপ আদৌ প্রক্রিয়া দিন নিশ্চয়ই আছে, মানে একটা পরিকল্পনাটা আর কি। আচ্ছা, রোডম্যাপটি আমার জানা মতে বা আমি যতটুকু ধারণা করছি যে এই মুহূর্তে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা একটি পরিকল্পনা হাতে নিচ্ছেন যে কিভাবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে একটি কার্যকর বিরোধী, আমরা এখন যেটা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা চাচ্ছি এই সরকারকে যেভাবে আমরা আগের সরকারকে প্রশ্নের মুখে রেখেছিলাম, এই সরকারকে আমরা একইভাবে প্রশ্নের মুখে রাখতে চাই। মানে আপনারাই বিরোধী দল হিসেবে ওনাদেরকে বারবার চ্যালেঞ্জ করতে চান? জি, কারণ হচ্ছে এর মানে এই না যে আমাদের মধ্যে থেকে যে 2 জন সরকারে গিয়েছেন মানে আমরা এখন ক্ষমতার অংশীদার, আমরা মোটেও সেটি ভাবছি না। এবং আমরা আসলে আমাদের যেই দাবি দাও, আমাদের যে আশা, যেই দেখেন শুধু কি কোটা সংস্কারের জন্য হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, এর মানে প্রেক্ষাপট, এর মানে এর যে কি বলে, এটার ভিত্তিটা কি আজকের এই 1 মাসে 36 দিনে তৈরি হয়েছে? নিশ্চয়ই না, দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্য। এবং এই বঞ্চনা বৈষম্য আমরা যেটি বলেছি আমাদের 1 দফার মধ্যে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যেটি আপনি বলেছেন যে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টাও বলছেন যে আমরা সিস্টেমকে ফোকাস করছি। অফকোর্স আমরা সিস্টেমকে ফোকাস করেছি বলে আমরা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এবং এই ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যে এইটি মানে ওই যে একটু আগে স্যার বললেন যে 70% হচ্ছে ডিপ স্টেট, এটি হচ্ছে ফ্যাসিস্ট একটি ব্যবস্থা তৈরি করার জন্য প্রয়োজন ছিল।
পলিটিক্যালি যদি আপনি ক্ষমতা যদি আপনার পলিটিক্সের রাজপথে রেখে দেন তাহলে ফ্যাসিজম কায়েম করা খুব কঠিন কাজ। আমরা এর আগে দেখেছি যে ইউরোপে যে ফ্যাসিজমের চর্চা হয়েছিল সেখানেও কিন্তু এই সিমিলার ঘটনাগুলো দেখেছিলাম। আবার উনি বলেছেন যে কি যে মানুষের মননের মধ্যে চেঞ্জ আসা। ফ্যাসিবাদ যেটি সবার প্রথমে করে সেটি হচ্ছে তার সাস্টেনেবিলিটির জন্য সে মানুষের মননে তার বয়ানগুলোকে তার ডিসকোর্সগুলোকে এমনভাবে প্রথিত করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়ার একচ্ছত্র কন্ট্রোল সবকিছুর মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয় যে এইগুলোকে মানুষ একসময় অনেক কিছু, যে অনেক ভিলেনকেও স্যাক্রেট কিছু মনে করা শুরু করে, যে আসলে যে এটা যে তার শত্রু, এটাকে যে তাকে মারছে সেটি সে মানে সে নিজেও বুঝতে পারছে না, এমন একটি। তো আমরা অনেক আমরা সেক্ষেত্রে আপনাদের খুব স্পেসিফিক কোন কোন জায়গাগুলো এই মুহূর্তে ফোকাস রাখতে চান আপনারা? আমরা সবার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা সংবিধানের সংস্কার চাই। সংবিধানের? জি, কারণ এই সংবিধান ছিল অন্যতম বড় হাতিয়ার। আমরা দেখেছি যে 2008 সালের নির্বাচনে যে এই আওয়ামী লীগ সরকার প্রথম একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে এবং যেই পজিশনটিকে কাজে লাগিয়ে তারা সংবিধান পরিবর্তন করে ফেলে। সংবিধান পরিবর্তনের জন্য একটু হারুন ভাই যদি একটু অ্যাড করেন যে সংবিধান পরিবর্তনের সুযোগ কি এই অন্তর্বর্তীকালীন? আচ্ছা, আমি একটা কথা শুরুতেই বলেছি, আমরা বারবার সংবিধানের কথা বলছি, বারবার ওর কথা বলছি। এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এদের পিপল ম্যান্ডেট দিয়েছে, তারা এখন রাষ্ট্রের প্রয়োজনে এক্স্যাক্টলি, আমি তো বললাম যে 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 তারা তাদের মতো করেছে, কিন্তু আমি মনে করি এখানে একটা বিপ্লবী সরকার গঠিত হওয়ার কথা ছিল। সাংবিধানিক সংস্কার আপনারা একদম প্রথম জায়গায়, পার্লামেন্ট দরকার নেই। আমরা মনে করি যে সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়, তাহলে আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য। জি জি, এই জন্য আমরা চাই যে সংবিধানের যে ধারা উপধারাগুলো এই যে বৈষম্য, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার পিছনে ফাইলিং করেছে, সেই প্রত্যেকটি উপধারাগুলো, ধারা এবং উপধারাগুলো সংস্কার করতে হবে। একটি সংবিধানের আমরা বলছি পুনর্গঠন, জনগণের মাধ্যমে পুনর্গঠন, যে সংবিধান প্রণয়ন করে আমি রুল করব না, বরং জনগণ একটি সংবিধান, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংবিধানে, যে সংবিধান দ্বারা জনগণ পরিচালিত হবে। একটু শুনতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে, যে সংবিধান প্রণয়ন করে ওনারা সংবিধান পুনর্গঠনের একটা স্বপ্ন দেখছেন এবং ওনাদের পরিকল্পনার মধ্যে আছেন, বিষয়টা যদি একটু আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটার তাদের যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা আমি যেটা অনুমান করি, এটা হচ্ছে শাসন কাঠামো পরিবর্তন চাই, এটাই তো মূল কথা। এবং কর্তৃত্ববাদীতে ধারাটা তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসতে চায়। এখন কতটা করা যাবে এটা নির্ভর করবে হচ্ছে, এর আগের আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ে তত্ত্বাবধায়ক সরকার এসে পরবর্তীতে আমরা শাহাবুদ্দিন সাহেবের ইয়াটাই দেখি, উনি কিন্তু খুব স্পষ্টভাবে ওনার পদে ফেরত যাওয়া থেকে শুরু করে সকল কর্মের ম্যান্ডেট নিয়ে গেছেন। আমি একটা জায়গায় যুক্ত করতে চাই, আমাদের লক্ষ্যটা অনেক স্থির এবং অনেক বড়, সেই জন্য আমাদের পলিসিগুলো খুব ইনক্লুসিভ হতে হবে। এটার জন্য প্রত্যেকটা সেক্টরের মানে প্রতিনিধিত্ব করতে হবে। ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগের কথাই ধরা যাক, তারা যে অবস্থা করছে, ওই দলই সব কিছু শেষ করে দিয়ে গেছে, দেশটাকেও দলটাকেও। কিন্তু এটার যে সমর্থক আছে, একটা কৃষক যে দুর্নীতি দুঃশাসন করেনি, এই অন্তর্বর্তীকালীন সরকার বা তারেকদের যেই ভাবনা, এই ভাবনায় সেও কিন্তু আছে। ফলে যারা দায়িত্ব নিয়েছেন, ডোন্ট ফরগেট দিস, এইটাকে রেখে, অর্থাৎ আপনি যদি কোনো বড় কিছু পরিবর্তন করতে চান, দ্যাট পলিসি। এবং তারা তো বলছে যে তারা এই সরকারের কাছে তারা নিজেরাই বিরোধী দলের মতো হয়ে সারাক্ষণ জবাব দিতে। আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে, এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, দেখুন তারা নিরপেক্ষ মানুষ চাচ্ছে, শুধু তা কিন্তু নয়। একটা যে কোনো আইডেন্টিটি যে কারো থাকতে পারে, কারণ আপনার একটা আইডেন্টিটি, আমার একটা আইডেন্টিটি, আপনার বাবা আর আমার বাবার নাম এক না, কিন্তু আমরা দুইজনের ক্ষেত্রে যে কমন বৈশিষ্ট্য থাকতে পারে সেটা হচ্ছে আমরা দুজন ভালো মানুষ হতে পারি। ফলে নিরপেক্ষ মানুষের মধ্যেও দুর্নীতিবাজ থাকতে পারে। আপনি নিরপেক্ষ এবং দক্ষ, এই তিনটির সমন্বয় যদি ঘটানো যায়, এবং ইনক্লুসিভ পলিসি, অর্থাৎ যেটা ইউনূস স্যার পরিষ্কার বলেছে, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের মানুষের সাহায্য, সবার বাংলাদেশ আমরা দেখি তাদের এই স্বপ্নটা, এই আমরা সেই বিশ্বাসটা তাদের কাছে রাখতে চাই। আমি একেবারে শেষ হারুন রশিদ আপনার কাছ থেকে মন্তব্যটা শুনতে চাই। মানে অনেক সময় মনে হয় যেন যে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, কিন্তু ইটস এ পলিটিক্স। আমি মনে করি এই পলিটিক্স পজিটিভ পলিটিক্স, এবং তারা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, রাজনৈতিক দলগুলোর সাথেও কথা বলবে, কথা বলেই এগুলো ঠিক করবে। এমন না যে তারা, আমি মনে করি সবার জন্য যখন কল্যাণকর সেই জিনিসগুলোই তারা তৈরি করবে। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন কি থাকে,
সে তার মতো করে কালাকানুন করে, ক্ষমতার বাইরে যখন থাকে তখন সে কিন্তু এই কালাকানুনগুলো চায় না, আপনি খেয়াল করেন। সুতরাং যখন এই আলোচনায় বসবে এরা তো একটা অভ্যুত্থান করেছে, সুতরাং এরা তো গণমানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। আমি মনে করি আশঙ্কার কোনো কারণ নাই, তারা ভালো কিছু উপহার দেয়, ওদের দরকার হচ্ছে আমাদের সমর্থন, আমরা যেন তাদের ভালো কাজে সমর্থন দিই। তারিকুল, আপনার কাছ থেকে শেষ মন্তব্যটা শুনতে চাই। জি, আমরা আসলে এই মুহূর্তে যেটি চিন্তা করছি সেটি হচ্ছে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাদের দাবি দেওয়ার সাথে একাত্ম হয়ে এসেছে, আসলে আমরা খুবই আশাবাদী। যদিও দেশে বিদেশে যেই ভীষণ ষড়যন্ত্রের মুখে আমরা পড়ছি, কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ এভাবে হেরে যেতে পারে না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরা আবারও বলছি যে আমাদের লড়াই কিন্তু, বিজয় কিন্তু আমরা অর্ধেকটা পেয়েছি, শুরু হয়েছে মাত্র, অর্ধেকটাও না, আমরা প্রথম পর্যায়ে আছি। এবং যতদিন না আমরা পরিপূর্ণ বিজয়, ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছেন যে এই স্বাধীনতার ফল প্রত্যেকটি ঘরে পৌঁছায়, লক্ষ্য বহুদূর, এটি আমাদের লক্ষ্য। সেই প্রত্যাশা আমরা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এই পর্যন্তই। আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।